কালো জাদু কি সত্যিই কাজ করে? যারা ইমানদার, আল্লাহর উপর ভরসা রাখে এবং তার নির্দেশ মেনে চলে, তাদের জন্য আল্লাহই সর্বোত্তম আশ্রয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী জাদুর অস্তিত্বের উল্লেখ রয়েছে, তবে সব কিছুর ওপরেই আল্লাহর ইচ্ছা ও ক্ষমতাই চূড়ান্ত। আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছে পাকিস্তানের লাহোরের বাসিন্দা মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি দাবি করেছেন, বহু বছর আগে তাদের গ্রামের একটি ইসলামিক মাদ্রাসায় ঘটে যাওয়া এই রহস্যময় ঘটনাটি আজও স্থানীয় মানুষের মুখে ফিরছে। ঘটনাটি কতটা সত্য তা আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি, তবে যেভাবে আমাদের কাছে বর্ণনা করা হয়েছে ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরেছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর রহস্যময় ঘটনা। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন। সেখানকার মাদ্রাসার উস্তাদ রহিম ও ইয়ান নামের দুই ব্যক্তি রহস্যজনক গণহত্যার খবর ছড়িয়ে পড়ে চারদিকে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তো আশ্চর্যের বিষয়, নিহতদের বেশিরভাগই ছিলেন ধর্মীয় শিক্ষক এবং মাদ্রাসার ছাত্ররা। তো আনিশা এবং নুরুল, তারা দুজন এই মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আনিশা এক দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। মনকে শান্ত করার জন্য সে হোস্টেল কক্ষের আলো জ্বালিয়ে নামাজ পড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দরজা খুলতেই তার সামনে উপস্থিত হয় এক ভয়ঙ্কর চেহারার রহস্যময় নারী। আতঙ্কে চিৎকার করে ওঠে আনিশা। তার ঘনিষ্ঠ বন্ধু নুরুল ঘুম ভেঙে জেগে ওঠে এবং কি হয়েছে তা জানতে চায়। কিন্তু দুজনে বাইরে গিয়ে খোঁজ করতেই দেখে এক ভয়ঙ্কর নারী যেন হাওয়ায় মিলিয়ে গেছে, তার কোনো চিহ্নই আর নেই। ক্লাস চলাকালীন হঠাৎ তাদের এক ওস্তাদ বাগাস ঘোষণা দেন, সব শিক্ষার্থী যেন নিজ নিজ হোস্টেলে ফিরে যায়, অর্থাৎ সেদিনের সব ক্লাস বাতিল করা হয়েছে। এ কথা শুনে আনিশা কিছুটা স্বস্তি পায়, কারণ সেদিন আনিশার শরীর খারাপ ছিল, তার মাসিক চলছিল। ফলে স্বাভাবিকভাবেই সে ক্লাসে মনোযোগ দিতে পারছিল না। তো একজন শিক্ষার্থী মজা করে বলে, আজ ক্লাস বন্ধ নাকি পুরো মাদ্রাসাটাই বন্ধ করে দেওয়া হবে। আসলে ওস্তাদ বাগাস চেয়েছিল পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সব শিক্ষার্থীকে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিতে। এমনকি ঘটনার শুরুতে ওস্তাদ রহিম ও ইয়ানের সেই রহস্যময় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু ওস্তাদ বাগাস সবাইকে ধৈর্য ধরতে বলেন। তিনি জানান, আগে তাদের শিক্ষক কিরাই আহমেদের অনুমতি নিতে হবে। তিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি বলেন, আমাদের সহকর্মীরা একে একে নিহত হচ্ছেন, ছাত্ররাও নিরাপদ নয়। কিন্তু আহমেদ সাহেব আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, তাই তার সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। এদিকে আনিশা নুরুলকে জানায়, আগের রাতে সে এক ভয়ঙ্কর নারীর আত্মা দেখেছিল, যার গলায় ছিল গভীর কাটা দাগ। তাদের কথা চলাকালীন হঠাৎ উস্তাদ বাগাস সেখানে এসে দুজনকে সতর্ক করেন। তিনি বলেন, একজন ছেলে ও একজন মেয়ের এই একই কক্ষে একা থাকা ঠিক নয়। তো হাদিসেও বলা হয়েছে, নিজেদের কখনো ধ্বংসের পথে ঠেলে দিও না। তো নুরুল লজ্জিত হয়ে বলে, উস্তাদ, আমরা শুধু গল্প করছিলাম। উস্তাদ শান্তভাবে বললেন, ঠিক আছে, এখন তোমরা নিজ নিজ হোস্টেলে ফিরে যাও। সেই রাতেই শত্রু তার ঘনিষ্ঠ বন্ধু আলীকে জানায়, তাদের শিক্ষকদের আচরণে অদ্ভুত কিছু রয়েছে। মনে হচ্ছে তারা যেন কোনো বড় রহস্য লুকিয়ে রাখছে। এরই মধ্যে অনেক শিক্ষার্থী কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে। ঘটনার শুরুতে দেখা ওস্তাদ রহিম ও ইয়ান আর ফিরে আসেনি। অন্যদিকে আনিশা যখন মাদ্রাসায় চিকিৎসা কক্ষে একা ছিল, তখন আবারও সেই অশুভ শক্তির উপস্থিতি অনুভব করে। হঠাৎ করেই ঘরের জানালাটি নিজে থেকেই খুলে যায়। ঘটে যায় আরও এক ভয়ঙ্কর ঘটনা। ভয়ে আতঙ্কিত হয়ে আনিশা দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু যত দূরেই সে দৌড়ায়, রহস্যময় সেই ভয়ঙ্কর নারী যেন তার পিছু ছাড়ে না। একসময় দৌড়াতে দৌড়াতে আনিশা নিজের চোখে এমন এক দৃশ্য দেখে যা তাকে আরও স্তম্ভিত করে দেয়। তো সে দেখতে পায় ওস্তাদ বাগাস মাটির নিচে পুঁতে রাখা একটি অদ্ভুত বস্তু খুঁড়ে বের করছেন। পরে জানা যায় সেটি ছিল কালো জাদুর বাঁধন। তো আনিশা বলে, ওস্তাদের আচরণ খুব অদ্ভুত লাগছে, আগের মতো নেই।
আর আমাদের অনেক বন্ধু তো মাদ্রাসায় আর ফিরে আসেনি। এদিকে ওস্তাদ সামির নিজের ঘরে ঢুকতেই ভয়াবহ এক দৃশ্য দেখে হতবাক হয়ে যান। মেঝেতে পড়ে আছে দুটি নিথর দেহ। ভালো করে তাকিয়ে তিনি বুঝতে পারেন সেগুলো আর কেউ নয়, অনেক দিন ধরে নিখোঁজ থাকা ওস্তাদ রহিম ও ইয়ানের মরদেহ। চোখে জল নিয়ে তিনি তাদের জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি তাদের পরকালে শান্তি দান করেন। ঠিক সেই সময় অন্য কোথাও এক রহস্যময় তান্ত্রিক আবারও ভয়ঙ্কর এক কালো জাদুর আচার শুরু করে। সে টিকটিকির রক্ত ও কালো মুরগির রক্ত একসঙ্গে মিশিয়ে অশুভ শক্তিকে আহ্বান করতে থাকে। এর কিছুক্ষণ পর ভয়ে কাঁপতে থাকা আনিশার সঙ্গে সত্রিয়র দেখা হয়। সে মরিয়া হয়ে সাহায্য চায়। দুজন একসঙ্গে এগিয়ে যায়। তারা দেখে উস্তাদ সামিরের পুরো শরীর রক্তে ভিজে গেছে আর তিনি অস্বাভাবিক আচরণ করছেন। এই ঘটনার শব্দে মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের ঘুম ভেঙে যায়। আনিশা দৃঢ় বিশ্বাস নিয়ে বলে, এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা এক ধরনের কালো জাদু, যেখানে মানুষ জিন ও শয়তানের সাহায্যে নিয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করে। তবে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সবাই চিৎকার করে, একে অপরকে ডাকে। এমন সময় উস্তাদ বাগাস সবাইকে শান্ত থাকার নির্দেশ দেন এবং তিনি বলেন সবাই যেন দ্রুত নিজ নিজ হোস্টেলে ফিরে যায়। এরপর তিনি বাইরে থেকে ফিরে আসা কিরাই আহমেদকে পুরো ঘটনার কথা জানান। তিনি বলেন, হুজুর, আমাদের মাদ্রাসায় ইতিমধ্যে 3 জন প্রাণ হারিয়েছে, ওস্তাদ রহিম, ইয়ান ও এখন ওস্তাদ সমীর। পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। কিছুক্ষণ পর শিক্ষকরা সব ছাত্রছাত্রীদের সম্ভাব্য বিপদ এড়ানোর জন্য হল রুমে জড়ো হতে বলেন। এদিকে আলী সত্রিয়কে বলে তাদের এই মাদ্রাসা ছেড়ে চলে যাওয়া উচিত। তবে আলী বলে, 2 জন উস্তাদ ইতিমধ্যে এর শিকার হয়েছে, এখন আবার কিরাই সাহেবও হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আলী ও সত্রিয় চুপি চুপি একটি কক্ষে ঢোকে। সেখানে তারা কালো জাদুর তান্ত্রিকদের হত্যাকাণ্ড নিয়ে একটি পুরনো সংবাদপত্র খুঁজে পায়। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই সংবাদপত্রে উস্তাদ শিব অর্থাৎ সত্রিয়র বাবার নাম ও লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে, অথচ তিনি কোনো তান্ত্রিক নন কিংবা কোনো ভ্রান্ত মতবাদ অনুসরণ করেন না। ছাত্রীও অবাক হয়ে বলে, এটা তো আমার বাবার নাম। তারপর সে বলে, এতদিন ধরে ওস্তাদরা এই সত্যটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল আলী। এদিকে আনিসা ঘুম থেকে জেগে ওঠে। ঘরের ভেতর তাকিয়ে দেখে তার সহপাঠী কোথাও নেই। সে আতঙ্কিত হয়ে বলে, নূর, বাকিরা সবাই কোথায় গেল? হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কিছুক্ষণ পর সে বুঝতে পারল এতক্ষণ যা দেখেছিল সবই ছিল একটি দুঃস্বপ্ন। সে সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে মুখে পানি দিল। ঠিক সেই মুহূর্তে তার কানে ফিস ফিস করে একটি অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো, আহমেদ সাহেবের কুটিরে কিছু একটা আছে। এদিকে ছত্রিয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যাবে। তার ভয় হচ্ছিল বাড়িতে থাকা বাবা মায়ের কোনো বিপদ না ঘটে। এখনই যদি সে হাঁটা শুরু করে তাহলে গ্রামে পৌঁছাতে প্রায় 6 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক তখনই উস্তাদ সামিরের শরীরে আবারও সেই ভয়ঙ্কর অশুভ সত্তা ভর করল। অন্যদিকে আনিশা সেই রহস্যময় ফিসফিসানির শব্দ অনুসরণ করে আহমেদ সাহেবের কুটিরের সামনে পৌঁছল। সে বুঝতে পারছিল ভেতরে নিশ্চয়ই কিছু আছে, কিন্তু দরজাটি শক্ত করে তালাবদ্ধ থাকায় সে কিছুই দেখতে পেল না। পরে কুয়োর পাশে গিয়ে আনিশা হঠাৎ একটি সন্দেহভাজন পুঁটলি খুঁজে পেল। একই সময়ে সে দেখতে পেল উস্তাদ বাগাস যেন গোপনে কোনো স্থানে পূজার সামগ্রী বা তার মতো কিছু রেখে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পর নুরুল সেখানে এসে আনিশার হাত থেকে পুঁটলিটি ছিনিয়ে নিয়ে দূরে ফেলে দিল। সে বলল, এটা শিরক ও কুসংস্কারের কাজ, আমাদের এসব থেকে দূরে থাকতে হবে। কিন্তু নুরুল যখন কাপড় শুকাতে যাচ্ছিল তখন হঠাৎ তার সামনে একটি কালো ছায়া মূর্তি দেখা গেল।
অবাক করার বিষয়, ভালো করে তাকাতেই সেখানে আর কাউকে দেখা গেল না। আনিশা দৌড়ে তার কাছে গেল। সে দেখল নুরুল যন্ত্রণায় কাতরাচ্ছে। তার পুরো শরীর প্রচণ্ড চুলকাতে শুরু করছে। হঠাৎ নুরুলের মুখ থেকে কাটা তারের মতো কিছু বেরিয়ে আসতে লাগলো, আর তার চোখের পাতার ভেতর থেকে যেন পেরেক বের হতে শুরু করলো। এই ভয়াবহ দৃশ্য দেখে আনিশার বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেল যে তাদের ওপর কোনো অশুভ শক্তি বা কালো জাদুর প্রভাব পড়েছে। শেষ পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল। নুরুল এক বিভীষিকাময় ও মর্মান্তিক উপায়ে মৃত্যুবরণ করল। ঘটনাটি জানার পর ওস্তাদ বাগাস ভীষণ রেগে গেলেন। শুরু থেকেই তিনি রিদওয়ানকে বলেছিলেন যত দ্রুত সম্ভব ছাত্রদের বাড়ি পাঠিয়ে দিতে, কিন্তু কেউ তার কথার গুরুত্ব দেয়নি। এখন আহমদ নিখোঁজ, আর একে একে ছাত্ররাই এই ভয়ঙ্কর ঘটনার শিকার হচ্ছে। এর উপর পুলিশও সেখানে পৌঁছতে পারছে না, কারণ বাইরের পরিস্থিতিও বিশৃঙ্খল হয়ে পড়েছে। আশেপাশের এলাকাতেও একই ধরনের অদ্ভুত ঘটনা ঘটছে। উস্তাদ বাগাস ক্ষোভ ভরা কণ্ঠে বললেন, আমি তো এই বিপর্যয়ের শুরু থেকেই বলেছিলাম ছাত্রদের বাড়ি পাঠিয়ে দিন, কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে এত দেরি করলেন। রিদওয়ান মাথা নিচু করে শুধু বললেন, আস্তাগফিরুল্লাহ। উস্তাদ বাগাস তাকে শান্ত স্বরে উত্তর দিলেন, আল্লাহর কাছে ক্ষমা চান। এখন একমাত্র তিনিই আমাদের রক্ষা করতে পারেন। সেদিন রাতে সবাই মিলে হলরুমে কুরআন তেলাওয়াত ও দোয়ার জন্য একত্রিত হলো। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক ছাত্র অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে, আবার কেউ যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই বিশৃঙ্খলের মধ্যেই ক্ষত্রিয় আর আনিশা অসুস্থদের জন্য ওষুধ আনতে স্কুলের চিকিৎসা কক্ষে ছুটে গেল। তারা বুঝতেই পারেনি এদিকে ওস্তাদ স্বামীরও অদ্ভুতভাবে বদলে গেছেন। তার চোখ মুখের চাহনি দেখে মনে হচ্ছিল তিনি আর স্বাভাবিক অবস্থায় নেই। এসব ঘটনার পর ক্ষত্রিয় আর সেখানে থাকার সাহস পেল না। সে সিদ্ধান্ত নিল আজ রাতেই বাড়ি ফিরে যাবে। তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তার বাবা। অদ্ভুতভাবে গ্রামের কিছু মানুষ তার বাবার নামক কালো জাদুর সঙ্গে জড়িয়ে গুজবে ছড়িয়েছে, অথচ বাস্তবে তিনি একজন সম্মানী উস্তাদ এবং ধর্মপ্রাণ মানুষ। আনিসা অনেক বোঝানোর চেষ্টা করল, এখন বের হওয়া খুব বিপজ্জনক, ভোর পর্যন্ত অপেক্ষা করো, কিন্তু ছাত্রীও নিজের সিদ্ধান্ত বদলালো না। সে শান্ত গলায় বলল, জীবন মৃত্যু আল্লাহর হাতে। যদি আজই আমার শেষ দিন হয়, তাহলে অন্তত বাবা মায়ের কাছ থেকেই শেষ নিঃশ্বাস নিতে চাই। কিছুক্ষণ নীরব থেকে সে আবার বলল, আমার পরিবার এখন আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তাই আমাকে যেতেই হবে। এদিকে ছাত্রীর মা আমিনা তার স্বামীর জন্য এক কাপ কফি বানাতে রান্নাঘরে যান, কিন্তু তিনি বুঝতেই পারেননি এরই মধ্যে এক অচেনা ব্যক্তি নিঃশব্দে তাদের বাড়িতে ঢুকে পড়েছে। তার উদ্দেশ্য একটাই, ওস্তাদ শোভকে হত্যা করা। কারণ গ্রামের মানুষ ভুলভাবে বিশ্বাস করতে শুরু করেছে তিনিই নাকি কালো জাদুর সঙ্গে জড়িত। অন্যদিকে বাড়ির পথে এগিয়ে যেতে যেতে ক্ষত্রিয় চারিদিকে অসংখ্য লাশ দেখতে পেল। মৃতদেহগুলোর অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে সেদিকে তাকানো কঠিন। ঠিক সেই সময় হত্যাকারীদের একজন ক্ষত্রিয়কে দেখে ফেলল। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে গেল ধাওয়া পাল্টা দেওয়া। ভয়ে ক্ষত্রিয় প্রাণপণে দৌড়াতে লাগলো। শেষ পর্যন্ত সে কয়েকটি লাশের আড়ালে লুকিয়ে পড়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করল। লুকিয়ে থাকতে থাকতে তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, যারা সারা জীবন মানুষকে ধর্মের পথ দেখিয়েছে, সেই ওস্তাদ কিরাই আর ছাত্রদেরই কেন কালো জাদু বলে
আখ্যায়িত করা হচ্ছে। এদিকে এসব ঘটনা দেখে আনিশার বহু বছরের পুরনো স্মৃতি ফিরে এলো। তখন সে ছিল খুব ছোট্ট। লোভে অন্ধ হয়ে তার বাবা সিদ্ধান্ত নিয়েছিল মায়ের গর্ভে থাকা অনাগত সন্তানকে হত্যা করলে নাকি অঢেল সম্পদ পাওয়া যাবে। কিন্তু আনিশার মা এই অমানবিক ও কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস মেনে নিতে রাজি হননি। শেষ পর্যন্ত তিনি নিজের জীবন উৎসর্গ করার মতো এক মর্মান্তিক সিদ্ধান্ত নেন। স্বামী ও ছোট্ট আনিশার সামনেই তিনি আত্মহত্যা করেন। সেই বিভীষিকাময় দৃশ্য আজও আনিশার স্মৃতিতে দগদগে ক্ষতের মতো রয়ে গেছে। পরদিন সকালে আনিশা সাহস সঞ্চার করে ওস্তাদ বাগাসের সামনে নিজের সন্দেহের কথা জানালো। সে বলল, ওস্তাদ, আমার মনে হচ্ছে নুরুলের ওপর কালো জাদু করেছিলেন আপনি। নুরুল মারা যাওয়ার আগে আমি আপনাকে কুয়োর পাশে দেখছিলাম। এই কথা শুনে ওস্তাদ রাতি দ্রুত তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি শান্ত গলায় বললেন, আনিশা, আগে আস্তাগফিরুল্লাহ পড়ো। প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া ঠিক নয়। ওস্তাদরা আর পুলিশ আসল অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে। অন্যদিকে শহরের হাসপাতালগুলো আহত ও অসুস্থ মানুষে ভরে গেছে। চারিদিকে কান্না আর আতঙ্কের পরিবেশ। এদিকে ছাত্রীও, যে বেঁচে থাকার জন্য মৃতের ভান করেছিল, সুযোগ বুঝে লাশের ব্যাগ থেকে বেরিয়ে আবার নিজের গ্রামের পথে রওনা দিল। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে সে নিজের গ্রামে পৌঁছালো। সেখানে গিয়ে সে এক ভয়াবহ দৃশ্য দেখল। গ্রামের মানুষ একে অপরের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছে। কেউ একজনের মৃতদেহ দাফন করতেও রাজি নয়, কারণ সবাই তাকে কালো জাদুকর বলে অভিযুক্ত করছে। বাড়িতে ঢুকেই ক্ষত্রিয় মাকে শক্ত করে জড়িয়ে ধরল। মাকে সুস্থ দেখে তার বুকটা হালকা হয়ে গেল, কিন্তু সেই স্বস্তি মুহূর্তে ভেঙে পড়ল যখন সে জানতে পারল তার বাবা আর বেঁচে নেই। চোখে অশ্রু নিয়ে তার মা বললেন, তুমি এখানে যত বেশি থাকবে তত বেশি বিপদ বাড়বে। ওরা তোমার বাবার মরদেহকেও কালো জাদুর কাছে ব্যবহার করার চেষ্টা করতে পারে। অবশেষে বাড়ির পেছনেই তার বাবাকে দাফন করা হলো। দাফনের পর ক্ষত্রিয় মাকে জিজ্ঞেস করল, মানুষ এত সহজে আব্বাকে কালো জাদুকর বলে বিশ্বাস করলো কেন? মা দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বললেন, তোমার বাবা বহু বছর ধরে আলেমদের সঙ্গে মানুষের উপকার করতেন। কিরাই আহমদও তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যখন কেউ অদ্ভুত রোগে আক্রান্ত হতো বা কালো জাদুর শিকার হয়েছে বলে মনে করা হতো, তারা কুরআনের আয়াত পড়ে মানুষকে সাহস দিতেন এবং চিকিৎসা ও রুকাইয়ার মাধ্যমে সাহায্য করার চেষ্টা করতেন। তিনি আরও বলেন, কিন্তু কিছু স্বার্থপর মানুষ ও অপপ্রচারকারী এই কাজই তাদের বিরুদ্ধে ব্যবহার করলো। তারা মিথ্যা গুজব ছড়িয়ে দিল যে তোমার বাবা আর আহমেদি নাকি এসবের সঙ্গে জড়িত। সেই অপবাদ থেকেই আজকের এই ভয়াবহ পরিণতি। ক্ষত্রিয় স্তব্ধ হয়ে মায়ের কথা শুনতে লাগলো। এখন তার কাছে পরিষ্কার হয়ে গেল, অজ্ঞতা, গুজব আর ভয়ের সুযোগ নিয়েই প্রকৃত অপরাধীরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এদিকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে যাদের সমাজের সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত মানুষ মনে করা হতো, সেই উস্তাদ আহমেদ এবং মাদ্রাসার ছাত্রদেরই সবাই এই অশান্তির মূল হোতা বলে বিশ্বাস করতে শুরু করলো। গ্রামের মানুষের ধারণা তারাই নাকি কালো জাদু করে একের পর এক অমঙ্গল ডেকে আনছে। সবচেয়ে কষ্টের বিষয় ছিল, যাদের এক সময় ছাত্রীর বাবা নিজে সন্তানের মতো সাহায্য করেছিল, তারাও আজ সেই অপবাদের বিরুদ্ধে একটি কথাও বলল না। গুজব আর ভয়ের কাছে সত্য যেন পুরোপুরি হার মেনে গেল। ঠিক সেই সময় মাদ্রাসায় আনিশা তার বন্ধুদের জন্য পানি আনতে বের হয়। করিডোর দিয়ে হাঁটার সময় হঠাৎ তার শরীর কেঁপে ওঠে, চোখ দুটো অস্বাভাবিকভাবে উল্টে যায়, আর মুহূর্তের মধ্যেই
সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। আনিশা এমন সব অস্বাভাবিক আচরণ করতে থাকে যা দেখে উপস্থিত সবাই ভয়ে পিছিয়ে যায়। একই সময় ওস্তাদ রাতি আহত ওস্তাদ সমীরের ক্ষত পরিষ্কার করছিল, কিন্তু ক্ষতটি আগের চেয়ে আরও বড় এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেখান থেকে পুঁজ বেরিয়েছিল, আর ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে এক তীব্র দুর্গন্ধ। ঘন অন্ধকারের মধ্যে ভয়ে কাঁপতে কাঁপতে আনিশা দৌড়ে এসে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি জানতে চায়, কিন্তু ঘরে ঢুকতেই সে জমে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা ওস্তাদ রাতির চোখে আর স্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। মুখ ভর্তি অদ্ভুত এক বিকৃত হাসি, আর তিনি যেন কোনো শক্তির প্রভাবে নিজের শরীরে শক্তি করার চেষ্টা করছে। আনিশা চিৎকার করে উঠতেই হঠাৎ ঘরের দরজাটি নিজের থেকে জোরে বন্ধ হয়ে গেল। অন্ধকার ঘরের ভেতর তখন শুধু ভারী নিঃশ্বাসের শব্দ আর অজানা এক উপস্থিতি অনুভূতি। ঠিক তখনই সেই অশুভ সত্তা আনিশার প্রাণ কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল। ভয়ে কাঁপলেও আনিশা হাল ছাড়েনি। সে চোখ বন্ধ করে দৃঢ় বিশ্বাস নিয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুরু করলো। আয়াতের প্রতিটা শব্দ উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে তার শিক্ষিকার দেহ ভর করে অশুভ শক্তিটি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এক বিকট আত্মচিৎকার। কয়েক মুহূর্তের মধ্যেই সেই অশুভ উপস্থিতি যেন দুর্বল হয়ে পড়ল, আর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। পরদিন সকালে আনিশার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই মাদ্রাসায় আসলে কি ঘটছে? ঠিক তখনই আবারও সেই রহস্যময় ফিসফিসে কণ্ঠ তার কানে ভেসে এলো। কিরাই আহম্মেদের কক্ষে এমন কিছু লুকিয়ে আছে যা সব রহস্যের উত্তর দিতে পারবে। এক মুহূর্ত দেরি না করে আনিশা কিরাই আহম্মেদের কক্ষের সামনে পৌঁছে গেল। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তার মনে হলো ভেতরে সত্যিই কিছু অস্বাভাবিক রয়েছে, কিন্তু দরজাটা এমনভাবে তালাবদ্ধ ছিল। তাই সে দ্রুত ওস্তাদ বাগাসের কাছে গিয়ে বলল, আমাদের এখনও কিরাই সাহেবের ঘরটা পরীক্ষা করা দরকার। কথা শেষ হতে হতেই উস্তাদ বাগাস আপত্তি জানালেন, এটা ঠিক হবে না। কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত কক্ষে প্রবেশ করা অসম্মানের। তিনি শুধু আমাদের শিক্ষক নন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাও। পরিস্থিতি নিয়ে সবাই যখন দ্বিধায় পড়ে যায়, ঠিক তখনই ছাত্রীও সেখানে এসে উপস্থিত হলো। সে আনিশার কথায় বিশ্বাস রেখে অন্য ছাত্রদের দিকে তাকিয়ে বলল, যদি সত্যিই এর পেছনে কোনো রহস্য লুকিয়ে থাকে, তাহলে আমাদের সেটার সত্যতা যাচাই করতেই হবে। সত্য জানার জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্তও নিতে হয়। ছাত্রীর কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে তারা কিরাই আহমেদের কক্ষের সামনে এগিয়ে গেল। দরজার ওপারে কি লুকিয়ে আছে তা জানার অপেক্ষায় সবার বুক ধড়ফড় করতে লাগলো। অবশেষে অনেক চেষ্টার পর দরজাটি ভেঙে ফেলা হলো। ঘরের ভেতরে ঢুকতেই সবাই স্তব্ধ হয়ে গেল। একটি কাঠের টেবিলের উপর সাজানো রয়েছে অদ্ভুত সব তাবিজ, মোমবাতি, কালো কাপড়, শুকনো ফুল এবং নানা ধরনের রহস্যময় আচার অনুষ্ঠানের সরঞ্জাম। পুরো ঘর জুড়ে ছড়িয়েছিল এক ভয়ঙ্কর পরিবেশ। আর এক মুহূর্ত দেরি না করে আনিশা বলে উঠল, আমি জানি এসবের পিছনে ওস্তাদ বাগাসের হাত আছে। আমি নিজের চোখে দেখেছি তিনি মাদ্রাসার চারপাশে অদ্ভুত কিছু জিনিস রেখে যাচ্ছিলেন। ওস্তাদ বাগাস বিস্ময়ে বলে উঠলেন, আস্তাগফিরুল্লাহ, আমি তো সেসব অশুভ জিনিস সরিয়ে ফেলেছিলাম যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু তখন আর কেউ নিশ্চিত হতে পারছিল না কে সত্য বলছে আর কে মিথ্যা। এরপর ছাত্রীয় ও আনিশা সিদ্ধান্ত নিল ওস্তাদ রিদওয়ানের কক্ষটিও পরীক্ষা করবে
এবং বাকিদের নিরাপত্তার জন্য অডিটোরিয়ামে অপেক্ষা করতে বলা হলো। হঠাৎ করেই পুরো ভবনে আলো একসঙ্গে নিভে গেল। চারিদিকে নেমে এলো গা ছমছম নীরবতা। অন্ধকারের মধ্যে ভেসে আসতে লাগলো অজানা পায়ের শব্দ, ফিসফিসানি আর অদ্ভুত ছায়ার চলাচল। এদিকে ছাত্রীও যখন কিরাই সাহেবের কক্ষে আরও খোঁজাখুঁজি করছিল, তখন আচমকাই দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এক নিমিষেই ছাত্রীও আর আনিশা আলাদা হয়ে পড়ল। আনিশা অন্ধকার করিডোর দিয়ে এগোতেই সামনে এক ভয়াবহ দৃশ্য দেখতে পেল। একই কক্ষে দাঁড়িয়ে একজন মানুষ রহস্যময় এক আচার পালন করছে। মুখ তুলে তাকাতেই আনিশা চিনে ফেলল, সে আর কেউ নয়, ওস্তাদ রিদওয়ান। ঠিক তখনই অদৃশ্য এক শক্তি আনিশাকে জোর করে ঘরের ভেতর টেনে নিল। রিদওয়ানের চোখে তখন অস্বাভাবিক এক উন্মাদনা। সে বলল, তোমরা ভুল সময়ে এসেছো আর ভুল জায়গাকে নিরাপদ ভেবেছ। তার কথা আনিশার বুক কেঁপে উঠল। রিদওয়ান অবাক করে বলল, ওস্তাদ রহিম এবং কিরাই আহমেদও সেই শক্তির জন্য উৎসর্গ হয়েছে। আর এখন কথা শেষ হওয়ার আগেই ছাত্রীও দরজার ওপার থেকে চিৎকার করে উঠল, ওস্তাদ এবার কি আমাদের পালা? ঘরের ভেতর যখন শুধু এক ভয়ঙ্কর নীরবতা। ঠিক সেই সময় ছাত্রীও এসে উপস্থিত হওয়ায় পরিস্থিতি বদলে যায়। ওস্তাদ রিদওয়ান ও ছাত্রীর মধ্যে শুরু হয় তীব্র ধস্তাধস্তি। এদিকে অডিটোরিয়ামে থাকা ছাত্ররা বুঝতে পারে ওস্তাদ বাগাস সত্যি নির্দোষ ছিলেন। তারা দ্রুত তার বাঁধন খুলে দেয়। ওস্তাদ বাগাস সবাইকে শান্ত থাকতে বলেন। সবাই একসঙ্গে আয়তাল কুরসি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার একমাত্র আশ্রয় তিনি। সবাই একসঙ্গে দোয়া ও কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করতেই পুরো পরিবেশ যেন বদলে যেতে লাগলো। এদিকে ছাত্রীও শুরুতে রিদওয়ানের সঙ্গে লড়াই হিমশিম খেলেও শেষ পর্যন্ত সাহস হারায়নি। একটা সুযোগে সে রিদওয়ানকে সরিয়ে দিয়ে আচার অনুষ্ঠানের টেবিলের ওপর মাথা রহস্যময় মাটির পাত্রটি ভেঙে ফেলে। পাত্রটি ভাঙার সঙ্গে সঙ্গেই চারদিকে এক বিকট শব্দ প্রতিধ্বনিত হয়। মনে হলো বহুদিনের অশুভ শক্তির বন্ধন এক মুহূর্তে ছিন্ন হয়ে গেছে। তো ছাত্রীও দ্রুত আনিশাকে নিয়ে কক্ষের বাইরে বেরিয়ে আসে এবং দরজাটি বাইরে থেকে আটকে দেয়। এরপর যে অশুভ শক্তি এতদিন নিরীহ মানুষের ওপর আঘাত হানছিল, সেটি যেন নিজের প্রেরকের দিকেই ফিরে যায়। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে এক ভয়াবহ আত্মচিৎকার শোনা যায়। সব কিছু শান্ত হলে দরজা খুলে দেওয়া হবে। ওস্তাদ রিদওয়ানের মৃত্যু হয়েছে। তার অপরাধের ভয়াবহ পরিণতি সেখানেই শেষ। সব কিছু শান্ত হলে দরজা খুলে দেখা যায় ওস্তাদ রিদওয়ানের মৃত্যু হয়েছে। তার অপরাধের ভয়াবহ পরিণতি সেখানেই শেষ হয়। পরদিন সকালে সুসংবাদ আসে, ওস্তাদ শামীর দীর্ঘ অচেতনতার পর জ্ঞান ফিরে পান। আশ্চর্যের বিষয়, তার শরীরের ক্ষতগুলো ধীরে ধীরে সেরে যেতে শুরু করে। তবে একটি রহস্যের সমাধান তখনও হয়নি। কিরাই আহমেদ কোথায়? তিনি কি এখনও জীবিত, নাকি অজানা কোনো পরিণতির শিকার হয়েছেন? তার উত্তর কেউ জানতো না। আনিশা শুধু একটি দোয়াই করল, হে আল্লাহ, এমন ভয়াবহ পরীক্ষা যেন আর কখনো কারো জীবনে না আসে। শেষে প্রকাশ পেল সবচেয়ে আবেগঘন সত্যটি, যে রহস্যময় কণ্ঠ বারবার আনিশাকে বিপদের আগাম খবর দিচ্ছিল, সেটি কোনো অশুভ আত্মার নয়, বরং গল্পের ভাষ্য অনুযায়ী তা ছিল তার প্রয়াত মায়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক রহস্যময় উপস্থিতি, যা তাকে সঠিক পথের দিকে পরিচালিত করেছিল। এভাবেই এই কাহিনীর সমাপ্তি ঘটে। তো শ্রোতা বন্ধুরা,
ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দিন এবং কমেন্টস বক্সে জানিয়ে যান। আর বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের সাথেই থাকুন। তো প্রিয় লিসেনার, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটি লাইক দিন এবং একটি কমেন্টস করে যান। আর আপনার পরিচিত বন্ধুদের কাছে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।